আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, এখন কি রাত অনেক? চারপাশটা কি একদম শান্ত? সবাই ঘুমিয়ে পড়েছে, তাই না? কিন্তু তুমি ঘুমাওনি। তোমার চোখের পাতায় ঘুমের কোনো চিহ্ন নেই, বরং একরাশ ক্লান্তি আর অস্থিরতা জমে আছে। হাতে ফোনটা ধরা, স্ক্রিনটা একবার অফ করছো, আবার অন করছো। অবচেতন মনেই আঙুলটা চলে যাচ্ছে সেই চেনা চ্যাট বক্সটায়। কেউ কি রিপ্লাই দিল? কেউ কি সিন করল? কেউ কি অনলাইনে এলো? না, কেউ তোমার জন্য অপেক্ষা করে নেই। অথচ তুমি অপেক্ষা করে আছো। ঠিক যেন এক ভিখারির মতো একটু মনোযোগের ভিক্ষা চাইছো, একটু সময়ের ভিক্ষা চাইছো। আর এই যে তুমি অপেক্ষা করছো, এই যে তুমি নিজের ঘুম, নিজের শান্তি বিসর্জন দিয়ে কারো জন্য ছটফট করছো, বিনিময়ে তুমি কি পাচ্ছ? অবহেলা, শুধুই অবহেলা। আর সবথেকে ভয়ঙ্কর সত্যিটা কি জানো? তুমি যত বেশি তাকে গুরুত্ব দিচ্ছ, সে তোমাকে ততটাই সস্তা ভাবছে। আজকের আলোচনাটা খুব কঠিন হবে। আজকের কথাগুলো হয়তো তোমার বুকে তীরের মতো বিঁধবে। কারণ আমি তোমাকে মিথ্যা সান্ত্বনা দিতে আসিনি। আমি তোমাকে ওই সস্তা মোটিভেশনাল স্পিকারদের মতো বলবো না যে সব ঠিক হয়ে যাবে, মানুষ তো এমনই। না, সব ঠিক হবে না যতক্ষণ না তুমি নিজেকে ঠিক করছো, যতক্ষণ না তুমি বুঝতে পারছো যে তুমি নিজেই নিজের পায়ে কুড়াল মারছো। আজকে আমরা কথা বলবো সেই নির্মম সত্য নিয়ে, যা আমাদের সমাজ আমাদের শেখায় না। টপিকটা খুব পরিষ্কার: যাকে বেশি গুরুত্ব দেবেন সেই আপনাকে সস্তা ভাববে। এটা কোনো থিওরি নয়, এটা মানব চরিত্রের সবথেকে কুৎসিত কিন্তু অকাট্য বাস্তবতা। তুমি হয়তো ভাবছো, আমি তো তাকে ভালোবেসেছি, আমি তো তাকে সম্মান দিয়েছি, তাহলে কেন সে আমাকে মূল্য দেয় না? ভাই, উত্তরটা তোমার প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। তুমি তাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছ। আর অর্থনীতির ভাষায়, যে জিনিসের সাপ্লাই বেশি তার ডিমান্ড কমে যায়। তুমি নিজের সাপ্লাই বাড়িয়ে দিয়েছ, তাই তোমার ডিমান্ড শূন্যের কোঠায়। একটু পেছনে ফিরে তাকাও। সম্পর্কটার শুরুতে কি এমন ছিল? না, শুরুতে হয়তো সে তোমাকে কিছুটা হলেও সম্মান করত, কিন্তু তুমি কি করলে? তুমি তোমার আত্মসম্মান, তোমার ব্যক্তিত্ব, তোমার সময় সব কিছু তার পায়ের কাছে নামিয়ে দিলে। তুমি তাকে বোঝাতে চাইলে যে, দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, দেখো আমি তোমার জন্য কতটা পাগল। তুমি ভেবেছিলে তোমার এই অতিরিক্ত ভালোবাসা দেখে সে ইমপ্রেস হবে। তুমি ভেবেছিলে তোমার এই স্যাক্রিফাইস দেখে সে তোমাকে মাথায় করে রাখবে। কিন্তু বাস্তবতা কি হলো? সে তোমাকে মাথায় তোলা তো দূরের কথা, পায়ের ধুলো মনে করতে শুরু করলো। কেন জানো? কারণ মানুষ সেই জিনিসটারই মূল্য দেয় যেটা অর্জন করতে তাকে কষ্ট করতে হয়। যা সহজে পাওয়া যায়, যা চাইলেই হাতের মুঠোয় চলে আসে, মানুষ সেটাকে কখনো দামি মনে করে না। তুমি হয়ে গেছো সেই রাস্তার ধুলোর মতো সহজলভ্য। সে যখনই ডাকে তুমি হাজির, সে যখনই মেসেজ করে তুমি সেকেন্ডের মধ্যে রিপ্লাই দাও, সে যখনই চায় তুমি তোমার সব কাজ ফেলে তার জন্য দাঁড়িয়ে থাকো। তুমি নিজেকে তার কাছে এতটাই অ্যাভেলেবল করে ফেলেছ যে তার মনে তোমার হারানোর কোনো ভয় নেই। সে জানে সে যদি তোমাকে 10টা কটুবথা শোনায় তুমি তাও হাসি মুখে মেনে নেবে। সে জানে সে যদি তোমাকে দিনের পর দিন ইগনোর করে তাও তুমি কুকুরের মতো তার পেছনেই ঘুরে বেড়াবে। আর যার হারানোর ভয় নেই তার প্রতি মানুষের সম্মানও থাকে না। এটা খুব নিষ্ঠুর শোনাচ্ছে, তাই না? শুনতে খারাপ লাগছে? লাগুক। আজ তোমার খারাপ লাগাটাই দরকার, কারণ এই খারাপ লাগাটা না জাগলে তুমি বদলাবে না। তুমি হয়তো এখন ভাবছো, তাহলে কি ভালোবাসা ভুল, যত্ন নেওয়া ভুল? না, ভালোবাসা ভুল নয়, কিন্তু ভালোবাসার নামে আত্মসম্মান বিসর্জন দেওয়াটা ভুল। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি মানুষ নাকি কোনো ব্যবহারের সামগ্রী? যখন তুমি কারো মেসেজের রিপ্লাই না পেয়েও তাকে 10টা মেসেজ পাঠাও, তখন তুমি নিজেকে সস্তা করছো। যখন কেউ তোমাকে দিনের পর দিন ব্যস্ততার অজুহাত দেখায় আর তুমি তাও তার সময়ের জন্য অপেক্ষা করো, তখন তুমি নিজেকে সস্তা করছো। তুমি কি কখনো কোনো হীরা বা সোনার দোকানদারকে দেখেছ কাস্টমারের পিছনে পেছনে দৌড়াতে? না, কারণ তারা জানে তাদের জিনিসের মূল্য আছে, যার দরকার সে ঠিকই খুঁজে নেবে। আর ফেরিওয়ালা, সে চিৎকার করে, মানুষের হাতে পায়ে ধরে জিনিস বিক্রি করার চেষ্টা করে, কারণ তার জিনিসের দাম কম। তুমি এখন সম্পর্কের ফেরিওয়ালা হয়ে গেছো। তুমি তোমার ভালোবাসা, তোমার ইমোশন ফেরি করে বেড়াচ্ছ, আর মানুষ সেটাকে তাচ্ছিল্য করছে। তোমার এই রাত জাগা, এই বুকের ভেতর চিনচিনে ব্যথা, এই যে দীর্ঘশ্বাস, এগুলোর কি কোনো দাম আছে তার কাছে? একদম নেই। উল্টে সে হয়তো তার বন্ধুদের কাছে তোমাকে নিয়ে হাসাহাসি করে। সে হয়তো ভাবে, আরে ও তো পাগল, আমার জন্য মরে যাচ্ছে, ওকে পাত্তা দেওয়ার দরকার নেই।
তুমি ভাবছো তুমি মহান প্রেমিক বা খুব ভালো বন্ধু, কিন্তু তার চোখে তুমি একটা অপশন মাত্র, একটা ব্যাকআপ প্ল্যান। যখন তার জীবনে অন্য কেউ থাকবে না, যখন তার সময় কাটবে না, তখন সে তোমাকে নক করবে। আর তুমি সেই নক পেয়েই খুশিতে গদগদ হয়ে যাবে। ছি, নিজের এই অবস্থা দেখে তোমার নিজের কি লজ্জা করে না? তোমার বয়স এখন 25, 30 বা 35। এটা জীবন গড়ার সময়, এটা নিজেকে প্রতিষ্ঠিত করার সময়। অথচ তুমি কি করছো? তুমি এমন একজন মানুষের জন্য ডিপ্রেশনে ভুগছ যে তোমার অস্তিত্বই স্বীকার করে না। তুমি হয়তো তোমার কেরিয়ার, তোমার পড়াশোনা, তোমার পরিবারের দায়িত্ব সবকিছু অবহেলা করছো শুধুমাত্র ওই একটা মানুষের একটু অ্যাটেনশন পাওয়ার জন্য। আর বিনিময়ে কি পাচ্ছ? আমি বিজি আছি, পরে কথা বলবো। এত বিরক্ত করো কেন? এই কথাগুলো শুনেও কি তোমার আত্মসম্মানে লাগে না? নাকি আত্মসম্মানটা তুমি অনেক আগেই বন্ধক দিয়ে দিয়েছ? দেখো ভাই, পৃথিবীর নিয়মটা খুব সোজা। তুমি নিজেকে যতটা সম্মান করবে, পৃথিবী তোমাকে ঠিক ততটাই সম্মান করবে। তুমি যদি নিজেকে সস্তা ভাবো, অন্য কেউ তোমাকে দামি ভাববে না। তুমি যদি নিজের সময়ের মূল্য না দাও, অন্য কেউ তোমার সময়ের মূল্য দেবে না। তুমি হয়তো ভাবছো, আমি যদি তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিই, সে যদি চলে যায়। আরে ভাই, যে তোমাকে সস্তা ভাবে সে তো এমনিতেই তোমার নেই, সে তো অলরেডি চলে গেছে। শুধু শারীরিকভাবে হয়তো এখনো পুরোপুরি যায়নি, কিন্তু মানসিকভাবে সে তোমার সাথে নেই। তুমি একটা মরা লাশকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো। তুমি একটা মৃত সম্পর্ককে নিজের চোখের জল দিয়ে বাঁচানোর চেষ্টা করছো। কিন্তু মরা গাছে জল ঢাললে কি ফুল ফোটে? ফোটে না, পচন ধরে। তোমার জীবনেও এখন পচন ধরেছে। তোমার এই অতিরিক্ত আবেগের কারণেই আজ তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো। তুমি মানুষকে চিনতে ভুল করেছ। তুমি ভেবেছ তুমি যত বেশি দেবে তত বেশি পাবে। কিন্তু এই পৃথিবীতে, বিশেষ করে এই আধুনিক সম্পর্কগুলোতে, তুমি যত বেশি দেবে তত বেশি হারাবে। এটা একমুখী রাস্তা। এখানে তুমি হেঁটেই যাবে, কিন্তু ওপাশ থেকে কেউ আসবে না। মাঝরাতে যখন বুকের ভেতরটা ফাঁকা লাগে, তখন খুব কান্না পায়, তাই না? মনে হয় আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, আমি তো শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে? তোমার সাথে এমন হচ্ছে কারণ তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছো। তুমি তোমার সুখের চাবিকাঠিটা অন্যের হাতে তুলে দিয়েছ। আর যখনই তুমি নিজের সুখের রিমোট কন্ট্রোল অন্যের হাতে দেবে, সে চ্যানেল পাল্টাবেই। সে তার মুড অনুযায়ী তোমাকে ব্যবহার করবে। আজকে তোমাকে আয়নার সামনে দাঁড়াতে হবে। ওই ক্লান্ত, বিধ্বস্ত এবং মানসিকভাবে ভেঙে পড়া মানুষটার চোখের দিকে তাকাতে হবে। ওই মানুষটা কে? ওটা তুমি। একসময় যার চোখে স্বপ্ন ছিল, যার মুখে হাসি ছিল, যে জীবন নিয়ে পজিটিভ ছিল। আর আজ সে একটা জীবন্ত লাশ। কার জন্য? এমন একজনের জন্য যে হয়তো এখন শান্তিতে ঘুমাচ্ছে বা অন্য কারো সাথে হাসাহাসি করছে। তোমার এই গুরুত্ব দেওয়াটা আসলে গুরুত্ব নয়, এটা তোমার দুর্বলতা। আর মানুষ দুর্বলতার সুযোগ নেয়। তুমি যখনই দেখাও যে তুমি তাকে ছাড়া বাঁচবে না, তখন সে নিশ্চিত হয়ে যায় যে তোমাকে নিয়ে আর ভাবার দরকার নেই। তুমি তো খাঁচায় বন্দি পাখি, তুমি আর উড়ে যাবে কোথায়? কিন্তু যে পাখি আকাশ দাপিয়ে বেড়ায়, মানুষ তার দিকেই মুগ্ধ হয়ে তাকায়। খাঁচার পাখির দিকে মানুষ করুণার দৃষ্টিতে তাকায়। তুমি কি করুণা চাও নাকি সম্মান চাও? এই যে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ, এটা কি ওপরওয়ালা চেয়েছিলেন? তিনি তোমাকে পাঠিয়েছিলেন একটা উদ্দেশ্য নিয়ে, আর তুমি তোমার জীবনের উদ্দেশ্য বানিয়ে ফেলেছ একটা রক্ত মাংসের মানুষকে। এটা কি শিরক নয়? নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। তুমি মানুষকে সেই আসনে বসিয়েছ যে আসনটা শুধুমাত্র সৃষ্টিকর্তার বা নিজের বাবা মায়ের হওয়া উচিত ছিল। আর যখনই তুমি মানুষকে তার অওকাতের থেকে বেশি সম্মান দেবে, সে তোমাকে তোমার অওকাত বুঝিয়ে দেবে। এটাই প্রকৃতির বিচার। তোমার এই রাত জাগার কোনো মানে নেই, তোমার এই অপেক্ষার কোনো শেষ নেই, কারণ তুমি ভুল স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছ। এই ট্রেন আর আসবে না, আর যদি আসেও সেটা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে না, বরং তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, কেন আমরা এমন করি? কেন আমরা জেনে বুঝে আগুনে হাত দিই? কেন আমরা বারবার অপমানিত হয়েও একই মানুষের কাছে ফিরে যাই? এর পেছনে একটা গভীর সাইকোলজি কাজ করে। আমাদের ব্রেন কেন এমন আচরণ করে? কেন আমরা না শব্দটা মেনে নিতে পারি না? পরের সেকশনে আমি তোমাকে সেই সাইকোলজির গভীরে নিয়ে যাব। আমরা দেখব কেন আমরা ভালো মানুষগুলোকে দূরে ঠেলে দিই, আর যারা আমাদের কষ্ট দেয় তাদের পেছনেই কেন দৌড়াতে থাকি।
সমাজ এবং আমাদের মনের এই বিকৃত গেমটা বোঝা খুব জরুরি, কারণ রোগটা ধরতে না পারলে চিকিৎসা করা সম্ভব নয়। তুমি কি প্রস্তুত সেই নগ্ন সত্যটা জানার জন্য? তুমি কি প্রস্তুত নিজের মনের ভেতরের অন্ধকার গলিগুলোতে আলো ফেলার জন্য? নিজেকে প্রস্তুত করো, কারণ পরের পর্বটা আরও কঠিন হতে চলেছে। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন ছোটবেলা থেকে আমাদের শেখানো সব নীতিকথা বড় হওয়ার পর মিথ্যে প্রমাণ হয়? আমাদের শেখানো হয়েছিল সবার সাথে ভালো ব্যবহার করবে, তাহলে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করবে। সৎ থাকবে, তাহলে তুমি সম্মান পাবে। কাউকে ভালোবাসলে বিনিময়ে ভালোবাসা পাবে। আজ এই মাঝরাতে বুকে হাত দিয়ে বলো তো, এই কথাগুলো কি তোমার জীবনে সত্যি হয়েছে? হয়নি, বরং উল্টোটা হয়েছে। তুমি যত বেশি ভালো হয়েছ, পৃথিবী তোমাকে তত বেশি ব্যবহার করেছে। তুমি যত বেশি সৎ থেকেছ, মানুষ তোমাকে তত বেশি বোকা ভেবেছে। আর তুমি যত বেশি ভালোবাসা উজাড় করে দিয়েছ, তুমি তত বেশি লাথি খেয়েছ। কেন এমন হলো? কারণ তোমাকে যা শেখানো হয়েছিল তা ছিল রূপকথার গল্পের জন্য উপযুক্ত, এই নিষ্ঠুর বাস্তব পৃথিবীর জন্য নয়। এখন আমরা প্রবেশ করব সেই সাইকোলজিক্যাল গোলকধাঁধায় যা বুঝলে তুমি নিজের বোকামিটা ধরতে পারবে। প্রথমেই বুঝতে হবে মানুষের অবচেতন মনের একটা অদ্ভুত খেলা। এটাকে বলা হয় ল অফ স্ক্যারসিটি বা দুষ্প্রাপ্যতার সূত্র। একটা হিরে আর এক গ্লাস জল, এর মধ্যে কোনটা বেশি প্রয়োজনীয়? নিঃসন্দেহে জল। জল ছাড়া তুমি বাঁচবে না, হিরে ছাড়া তুমি দিব্যি বেঁচে থাকবে। কিন্তু তবুও হীরের দাম কোটি টাকা আর জলের দাম নামমাত্র। কেন? কারণ জল সব জায়গায় পাওয়া যায়, জল সহজলভ্য। কিন্তু হিরে পাওয়া যায় না, হিরে দুষ্প্রাপ্য। তুমি তোমার সম্পর্কের ক্ষেত্রে, তোমার বন্ধুত্বের ক্ষেত্রে নিজেকে ওই জলের মতো করে ফেলেছ। তুমি অপরিহার্য হতে পারো, তুমি তার বিপদের বন্ধুও হতে পারো, কিন্তু তুমি সহজলভ্য। সে জানে ট্যাপ খুললেই যেমন জল পড়ে, তেমনি একটা কল করলেই তোমাকে পাওয়া যাবে। তাই তোমার কোনো ভ্যালু বা দাম নেই। কিন্তু যে ছেলেটা বা মেয়েটা তাকে পাত্তা দেয় না, যার সময় পাওয়াটা কঠিন, যে নিজের জগতে ব্যস্ত, সে হলো হীরের মতো। সে কাজের কি অকাজের সেটা বড় কথা নয়, বড় কথা হলো সে রেয়ার বা বিরল। আর মানুষ স্বভাবগতভাবেই যা পায় না তার পেছনেই দৌড়ায়। মানুষ জন্মগতভাবে শিকারী। আদিম যুগ থেকেই মানুষের ব্রেনে একটা বিষয় প্রোগ্রাম করা আছে, চেজ বা ধাওয়া করা। যখন কোনো কিছু সহজে হাতের মুঠোয় চলে আসে, তখন মানুষের ব্রেন সেটা থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। তুমি যখন নিজে থেকেই যেচে গিয়ে তাকে ভালোবাসা দিচ্ছ, কেয়ার করছো, তখন তুমি তার সেই শিকার করার আনন্দটা কেড়ে নিচ্ছ। সে ভাবছে এ তো আমার হাতের পুতুল, একে নিয়ে আর এক্সাইটমেন্টের কি আছে। দ্বিতীয়ত, তোমাকে বুঝতে হবে ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম বা অনির্দিষ্ট পুরস্কারের ফাঁদ। তুমি কেন এই মানুষটার প্রতি এত আসক্ত জানো? কারণ সে তোমাকে সবসময় ইগনোর করে না। সে মাঝে মাঝে তোমাকে একটু ভালো কথা বলে, মাঝে মাঝে একটু কেয়ার দেখায়, অনেকটা ক্যাসিনোর জুয়া খেলার মতো। তুমি জানো হারবে, কিন্তু ওই যে মাঝে মধ্যে একটু জেতার আশা, ওটাই তোমাকে আটকে রেখেছে। সে তোমাকে ঝুলিয়ে রাখে। যখন দেখে তুমি একদম চলে যাচ্ছ, তখন একটু মিষ্টি কথা বলে তোমাকে আবার খাঁচায় ঢুকিয়ে নেয়। আর তুমি গাধার মতো ভাবো ও হয়তো বদলে গেছে। না ভাই, ও বদলায়নি। ও শুধু তোমার দড়ির দৈর্ঘ্যটা একটু বাড়িয়েছে, যাতে তুমি পালিয়ে না যাও। এখন আসি সমাজের সেই নির্মম সত্যে, যা শুনলে হয়তো তোমার রাগ হবে। সমাজ ভালো মানুষ পছন্দ করে না, সমাজ পছন্দ করে শক্তিশালী মানুষ। তুমি নিজেকে ভালো মানুষ বলে সান্ত্বনা দাও, কিন্তু আসলে তুমি একজন দুর্বল মানুষ। তুমি না বলতে পারো না, তুমি ভয় পাও পাছে সে রাগ করে, পাছে সম্পর্ক নষ্ট হয়। এই ভয়টাই তোমার দুর্বলতা। আর মনে রাখবে, প্রকৃতিতে দুর্বল প্রাণীর কোনো স্থান নেই। সবল প্রাণী দুর্বলকে খেয়ে ফেলবে, এটাই নিয়ম। তোমার এই যে বেশি গুরুত্ব দেওয়া, এটা আসলে ভালোবাসা নয়, এটা এক ধরনের মানসিক রোগ। এটাকে বলে ভ্যালিডেশন সিকিং বা অন্যের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার চেষ্টা। তুমি নিজের চোখে নিজেকে ছোট মনে করো, তাই তুমি চাও সে তোমাকে বড় বলুক। তুমি চাও সে তোমাকে ভালোবাসুক, যাতে তুমি অনুভব করতে পারো যে তুমি ভালোবাসার যোগ্য। অর্থাৎ তোমার আত্মবিশ্বাস বা কনফিডেন্স অন্যের সার্টিফিকেটের ওপর নির্ভরশীল। এটা কতটা ভয়ঙ্কর একবার ভেবে দেখেছো? তোমার সুখ, তোমার শান্তি, সব কিছু একটা অন্য মানুষের মর্জির ওপর নির্ভর করছে। সে হাসলে তুমি হাসো, সে রাগ করলে তোমার দুনিয়া অন্ধকার হয়ে যায়। তুমি কি মানুষ নাকি রিমোট কন্ট্রোল চালিত রোবট? আরেকটা খুব কটু কথা বলি, তুমি যে ভাবছো তুমি নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসছো, এটাও মিথ্যে। তুমি আসলে একটা বাণিজ্যে নেমেছ।
তুমি তাকে সময় দিচ্ছ, গিফট দিচ্ছ, ইমোশন দিচ্ছ এবং মনে মনে আশা করছো সেও তোমাকে ফেরত দেবে। এটা ভালোবাসা নয়, এটা ব্যবসা। আর যখন সে ফেরত দেয় না, তখন তুমি তাকে প্রতারক বলো। কিন্তু ভুলটা তোমার। তুমি এমন জায়গায় ইনভেস্ট করেছো যেখানে রিটার্ন আসার কোনো সম্ভাবনা ছিল না। তুমি জেনে বুঝেই ভুল জায়গায় বাজি ধরেছ। এখনকার সমাজটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো বা ব্যবহার করো এবং ফেলে দাও কালচারের ওপর ভিত্তি করে তৈরি। এখানে সবাই নিজের স্বার্থ বোঝে, পাগলও নিজের ভালো বোঝে, শুধু তুমি বোঝো না। তুমি ভাবছো আমি যদি তার সব কথা শুনি সে আমাকে ভালো ভাববে। আরে ভাই, সে তোমাকে ভালো ভাববে না, সে তোমাকে কাজের লোক ভাববে। সে তোমাকে তার ইমোশনাল ডাস্টবিন ভাববে। যখন তার মন খারাপ থাকবে সে তোমার কাছে এসে সব আবর্জনা ফেলে হালকা হবে, আর যখন তার মন ভালো হবে সে সেই আবর্জনা মানে তোমাকে ফেলে দিয়ে ফুর্তি করতে চলে যাবে। তুমি কি লক্ষ্য করেছ, যারা একটু ব্যাড বয় টাইপের, যারা একটু স্বার্থপর, যারা নিজের রুলসে চলে, তাদের পেছনেই মানুষ বেশি ঘোরে। আর তোমার মতো নাইস গাই বা ভালো ছেলে যারা মেয়েদের সম্মান করে, বন্ধুদের জন্য জান দিয়ে দেয়, তারা দিন শেষে একা পড়ে থাকে। এর কারণ কি জানো? কারণ ওই স্বার্থপর ছেলেটার একটা মেরুদণ্ড আছে। সে নিজের সীমানা চেনে, সে কাউকে নিজের সীমানার ভেতরে এসে ছড়ি ঘোরাতে দেয় না। আর তোমার কোনো সীমানা নেই, কোনো দেওয়াল নেই। তোমার দরজা সবার জন্য খোলা। যে কেউ আসছে, নোংরা পায়ে তোমার মনের ভেতর হাঁটাহাঁটি করছে, সব কিছু তছনছ করে চলে যাচ্ছে। আর তুমি বসে বসে কাঁদছ। তোমার এই কান্না কেউ দেখবে না, কারণ দুর্বল মানুষের কান্না পৃথিবীকে বিরক্ত করে। তুমি যখন ফেসবুকে স্যাড স্ট্যাটাস দাও, মানুষ তোমাকে সিম্প্যাথি দেয় না, মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করে। তারা ভাবে ছেলেটা কত বড় লুজার। তুমি ভেবো না যে তোমার দুঃখ দেখে কারো মন গলবে, উল্টো তারা মজা নেবে। তোমাকে বুঝতে হবে, সম্মান চেয়ে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। আর সম্মান অর্জনের প্রথম শর্ত হল নিজেকে সম্মান করা। তুমি যদি নিজেকে অন্যের পায়ের পাপোশ বানিয়ে রাখো, তাহলে মানুষ তো পা মুছবেই। এখানে দোষ মানুষের নয়, দোষ তোমার। তুমি কেন শুয়ে পড়েছ? তুমি কেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াওনি? গুরুত্ব তাকেই দাও যে তা ডিজার্ভ করে, কিন্তু তুমি দিচ্ছ তাকে যার কাছে তোমার অস্তিত্বের কোনো মূল্য নেই। তুমি তাকে ঈশ্বরের আসনে বসিয়েছ, কিন্তু সে তোমাকে জুতো সেলাই করার মুচির থেকেও অধম মনে করে। এই সত্যটা হজম করা কঠিন, তাই না? গলার কাছে দলা পাকিয়ে আসছে কান্নাটা। আসতে দাও, আজ এই কান্নাটা খুব দরকার, কারণ এই কান্নার পরেই আসবে রাগ, আর সেই রাগই তোমাকে পরিবর্তন করবে। এতক্ষণ তো শুনলে কেন এমন হয়, বুঝলে যে তোমার ভালো মানুষ সাজার নাটকটাই তোমাকে ডুবিয়েছে। বুঝলে যে তুমি আসলে ভালোবাসার কাঙাল হয়ে গিয়েছিলে। এখন প্রশ্ন হলো, এখান থেকে বেরোবো কিভাবে? কিভাবে নিজের হারানো সম্মান ফিরে পাবো? কিভাবে এমন মানুষ হব যাকে কেউ ইগনোর করার সাহস পাবে না? কিভাবে নিজের ভ্যালু বাড়াবো যাতে মানুষ আমাকে হীরার মতো দামি মনে করে? এর উত্তর আছে পরের পর্বে। এখন আমরা কথা বলবো ট্রান্সফরমেশন বা পরিবর্তন নিয়ে। আমি তোমাকে শেখাবো কিভাবে নিজের মনের সফটওয়্যার আপডেট করতে হয়, কিভাবে একজন দুর্বল আবেগপ্রবণ ছেলে থেকে একজন শক্ত, আত্মবিশ্বাসী এবং সফল মানুষে পরিণত হতে হয়। প্রস্তুত তো নিজের পুরনো ভার্সনটাকে হত্যা করার জন্য? কারণ নতুন তুমিকে জন্ম দিতে হলে পুরনো তুমিকে মরতেই হবে। এখন সময় হয়েছে ঘুরে দাঁড়ানোর। এতক্ষণ আমরা রোগের কারণ খুঁজেছি, এখন আমরা সার্জারি করব। আর মনে রেখো, সার্জারি কখনো আরামদায়ক হয় না, এটা যন্ত্রণাদায়ক হবে। কারণ তোমাকে তোমার পুরনো সত্তা, তোমার সেই আবেগী, দুর্বল এবং ভিখারির মতো আচরণ করা সত্তাটাকে নিজের হাতে খুন করতে হবে। সবার আগে একটা কথা মাথায় গেঁথে নাও, সাইলেন্স ইজ পাওয়ার, নীরবতাই শক্তি। তুমি এতদিন অনেক কথা বলেছ, তাকে বোঝানোর চেষ্টা করেছ, ঝগড়া করেছ, কান্নাকাটি করেছ। এখন থেকে মুখ বন্ধ, পুরোপুরি বন্ধ। আজ থেকে তোমার অস্তিত্ব তার কাছে রহস্য হয়ে যাবে। সে জানবে না তুমি কি করছো, তুমি কোথায় আছো বা তুমি কি ভাবছো। প্রথম পদক্ষেপ, দি অ্যাভেলেবিলিটি ডিটক্স, সহজলভ্যতার বিষ নামানো। তোমার ফোনটা তোমার দাস, তুমি ফোনের দাস নও। নোটিফিকেশন আসা মাত্রই ঝাঁপিয়ে পড়ার অভ্যাসটা আজকেই ছাড়তে হবে। সে মেসেজ দিয়েছে, দেখবে, কিন্তু রিপ্লাই দেবে না, অন্তত ৩-৪ ঘন্টা, বা সম্ভব হলে একদিন পর। সে যদি জিজ্ঞেস করে কোথায় ছিলে, কোনো কৈফিয়ত দেবে না, কোনো মিথ্যা অজুহাতও দেবে না। শুধু ছোট করে বলবে, ব্যস্ত ছিলাম, ব্যাস, আর কোনো ব্যাখ্যা নয়। মনে রাখবে, রাজা কখনো প্রজার কাছে কৈফিয়ত দেয় না।
তুমি যখনই ব্যাখ্যা দিতে যাও তুমি নিজেকে নিচে নামিয়ে ফেলো। সে কল করেছে, রিসিভ করার দরকার নেই, পরে কল ব্যাক করারও দরকার নেই। যদি খুব জরুরি মনে হয় তাহলে অনেক পরে কল করে বলবে, বলো কি হয়েছে। তোমার কণ্ঠে কোনো উচ্ছ্বাস থাকবে না, কোনো রাগও থাকবে না, থাকবে এক শীতল ভাবলেশহীনতা। এই শীতলতা তাকে পাগল করে দেবে। সে ভাববে, যে ছেলেটা আমার কলের জন্য চাতক পাখির মতো বসে থাকত, তার হলোটা কি? এই কৌতূহলটাই তার মনে তোমার ভ্যালিউ বাড়াতে শুরু করবে। দ্বিতীয় পদক্ষেপ, ইনভেস্ট ইন ইয়োর সেলফ, নট ইন পিপল। মানুষে নয়, নিজের ওপর বিনিয়োগ করো। তুমি এতদিন নিজের এনার্জি, নিজের টাকা, নিজের সময় সব অন্যের পেছনে ঢেলেছ। এখন সেটা নিজের দিকে ঘোরাতে হবে। আয়নায় নিজের দিকে তাকাও। তোমার শরীরটা কি ফিট, নাকি পেটে চর্বি জমেছে, চোখে কালি পড়েছে? আজ থেকেই জিমে ভর্তি হও বা শরীরচর্চা শুরু করো। যখন তুমি ঘাম ঝরাবে তখন তোমার শরীরের সাথে সাথে মন থেকেও বিষাক্ত আবেগগুলো বেরিয়ে যাবে। একটা সুঠাম দেহ শুধু স্বাস্থ্যের জন্যে নয়, এটা আত্মবিশ্বাসের জন্যে। যখন তুমি দেখবে তোমার শরীর পাল্টাচ্ছে, তখন তোমার মনও পাল্টাবে। তুমি অনুভব করবে যে তুমি শক্তিশালী। তোমার পকেটের অবস্থা কি? তুমি কি বেকার, নাকি এমন কোনো চাকরি করছো যেটা তুমি ঘৃণা করো? ফোকাসটা সেখানে নিয়ে যাও। মেয়েটা বা বন্ধুটা তোমাকে সস্তা ভাবছে কারণ তোমার কোনো স্টেটাস নেই, এটা নিষ্ঠুর সত্যি। পকেটে টাকা থাকলে দুনিয়া তোমাকে সালাম ঠুকবে। তাই এখন থেকে তোমার প্রেমিকা হলো তোমার ক্যারিয়ার, তোমার নেশা হলো টাকা কামানো। রাত জেগে চ্যাট করার বদলে রাত জেগে স্কিল শেখো, কাজ করো। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে পৌঁছনো ওই সস্তা মানুষগুলোর স্বপ্নের বাইরে। তৃতীয় পদক্ষেপ, দি আর্ট অফ সেইং নো, না বলার শিল্প। তুমি এতদিন সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে অসুখী করেছ। এখন থেকে না বলা শেখো। সে বলল, দেখা করতে পারবে? তোমার যদি কাজ থাকে বা যদি ইচ্ছে না করে, মুখের ওপর বলে দাও, না পারবো না। কোনো সরি বলবে না, নিজের বাউন্ডারি সেট করো। যে মানুষটা তোমার বাউন্ডারিকে সম্মান করে না, তাকে তোমার জীবনে রাখার কোনো প্রয়োজন নেই। যখন তুমি না বলতে শিখবে, তখন মানুষ বুঝবে যে তোমার নিজের একটা মেরুদণ্ড আছে। তারা বুঝবে যে তোমাকে চাইলেই ব্যবহার করা যায় না। চতুর্থ পদক্ষেপ, এমব্রেস সলিটিউড, একাকিত্বকে আলিঙ্গন করো। তুমি একা থাকতে ভয় পাও, তাই না? এই ভয়টাই তোমার দুর্বলতা। এখন থেকে একা থাকা প্র্যাকটিস করো। একা রেস্টুরেন্টে গিয়ে খাও, একা সিনেমা দেখো, একা হাঁটতে বেরো। যখন তুমি একা থেকেও ভালো থাকতে পারবে, যখন তোমার খুশির জন্য অন্য কারো প্রয়োজন হবে না, তখন তুমি হয়ে উঠবে অদম্য। যাকে একা থাকার ভয় দেখানো যায় না, তাকে কেউ ব্ল্যাকমেল করতে পারে না, তাকে কেউ ইমোশনালি কন্ট্রোল করতে পারে না। এখন আসি আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল দিকটায়। তুমি কি জানো তোমার ভেতরের এই শূন্যতাটা আসলে কেন? কারণ তুমি সৃষ্টিকর্তার জায়গাটা মানুষকে দিয়ে দিয়েছ। তোমার হৃদয়ের যে সিংহাসনে উপরবালার বসার কথা, সেখানে তুমি এক নশ্বর মানুষকে বসিয়েছ। তাই তুমি শান্তি পাচ্ছ না। আজ থেকে কানেকশনটা ঠিক করো। গভীর রাতে যখন ঘুম আসবে না, মানুষের ইনবক্সে নক না করে জায়নামাজে দাঁড়িয়ে যাও বা মেডিটেশন করো। নিজের সৃষ্টিকর্তার সাথে কথা বলো, তার কাছে কাঁদো। মানুষের কাছে কাঁদলে তুমি হবে সস্তা, আর ওপরবালার কাছে কাঁদলে তুমি হবে দামি। তিনি তোমাকে ফেরাবেন না, তিনি তোমার গোপন কথা কারো কাছে ফাঁস করবেন না। এই স্পিরিচুয়াল কানেকশন তোমাকে এমন এক মানসিক শক্তি দেবে যা কোনো মোটিভেশনাল স্পিকার দিতে পারবে না। পঞ্চম পদক্ষেপ, দ্য মিস্ট্রি ফ্যাক্টর, রহস্যময়তা। মানুষ খোলা বই পড়তে পছন্দ করে না, মানুষ রহস্য উপন্যাস পড়তে ভালোবাসে। তুমি এতদিন খোলা বই ছিলে, এখন নিজেকে রহস্যময় করে তোলো। সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে যাও। স্যাড স্ট্যাটাস দেওয়া, রোম্যান্টিক কোট শেয়ার করা, এগুলো লুজারদের লক্ষণ। এগুলো আজকেই বন্ধ করো। তোমার প্রোফাইল দেখে যেন কেউ বুঝতে না পারে তোমার জীবনে কি চলছে। তুমি সুখে আছো নাকি দুঃখে আছো, কাউকে জানতে দিও না। হঠাৎ করে উধাও হয়ে যাও। মানুষ যখন তোমাকে খুঁজবে কিন্তু পাবে না, তখনই তোমার ভ্যালু বাড়বে। এই প্রসেসটা সহজ হবে না। প্রথম কয়েকদিন তোমার হাত নিষ্পিস করবে ফোন করার জন্যে, বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে যাবে। মনে হবে একবার, শুধু একবার কথা বলি। কিন্তু খবরদার, ওই একবার কথা বলা মানেই তুমি আবার সেই আগের জায়গায় ফিরে গেলে। এটাকে ড্রাগ এডিকশনের মতো ট্রিট করো। তোমার শরীর চাইবে, মন চাইবে, কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে। মনে রাখবে, লোহাকে পুড়িয়েই ইস্পাত তৈরি করতে হয়। তুমি এখন সেই আগুনের ভেতর দিয়ে যাচ্ছ।
যখন তুমি এই কাজগুলো করতে শুরু করবে তখন একটা ম্যাজিক হবে। দেখবে যেই মানুষগুলো তোমাকে ইগনোর করত তারাই হঠাৎ করে তোমাকে নক দিচ্ছে। তারা জিজ্ঞেস করবে, কি হয়েছে তোমার, তুমি কি রেগে আছো? তারা তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু সাবধান, এখানে একটা ফাঁদ আছে। তারা ফিরে আসবে কারণ তাদের ইগোতে আঘাত লেগেছে, তোমাকে ভালোবেসে নয়। তখন যদি তুমি আবার গলে যাও তাহলে তুমি আগের থেকেও বেশি সস্তা হয়ে যাবে। তখন তোমাকে হতে হবে পাথরের মতো। তাদের ফিরে আসা বা না আসাতে তোমার যেন কোনো বিকার না হয়। তুমি তখন অন্য উচ্চতায়, তুমি তখন নিজেকে গড়ার কাজে ব্যস্ত। তোমার চোখে তখন স্বপ্নের ঝিলিক, তোমার বডি ল্যাঙ্গুয়েজে কনফিডেন্স, আর তোমার পকেটে সাফল্যের চাবি। তুমি তখন বুঝতে পারবে একা থাকাটা অভিশাপ নয়, আশীর্বাদ। কারণ একা থাকলেই নিজের ভেতরের শক্তিটাকে চেনা যায়। তুমি বুঝবে যে তোমার সুখ অন্য কারো মেসেজের উপর নির্ভর করে না। তুমি বুঝবে যে তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট। আর যেদিন তুমি এটা বুঝবে সেদিন থেকে পৃথিবী তোমাকে সম্মান করতে বাধ্য হবে। তুমি কি প্রস্তুত এই নতুন জীবনটা শুরু করার জন্য? তুমি কি প্রস্তুত সেই সস্তা ট্যাগটা ছিঁড়ে ফেলে নিজেকে দামি প্রমাণ করার জন্য? যদি হও তাহলে শেষ পর্বের জন্য অপেক্ষা করো। সেখানে আমি তোমাকে বলবো শেষ কিছু কথা যা তোমার এই যাত্রাকে সম্পূর্ণ করবে। একটা এমন এন্ডিং যা তোমার চোখে জল আনবে, কিন্তু সেই জল দুঃখের নয়, সেই জল হবে বিজয়ের। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এতক্ষণ আমি তোমাকে অনেক কড়িকাঠির কথা শুনিয়েছি, অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি করেছি। হয়তো আমার কথাগুলো শুনে তোমার রাগ হয়েছে, হয়তো বুকটা ফেটে কান্না এসেছে, কিন্তু বিশ্বাস করো এই অপারেশনটা খুব দরকার ছিল। পচা অংশটা কেটে বাদ না দিলে পুরো শরীরটাই যে পচে যেত ভাই। এখন শেষ কিছু কথা বলবো। এই কথাগুলো কোনো স্ক্রিপ্ট নয়, এগুলো আমার, তোমার এবং আমাদের মতো হাজারো লড়াকু ছেলের হৃদস্পন্দন। তুমি হয়তো এখনো ভাবছ, সবই তো বুঝলাম, কিন্তু তাকে ভোলা কি এতই সহজ? স্মৃতিগুলো কি ডিলিট বাটন চাপলেই মুছে যায়? না, যায় না। স্মৃতি খুব বেইমান জিনিস। তুমি যখনই একটু ভালো থাকার চেষ্টা করবে, ঠিক তখনই কোনো একটা পুরনো গান, রাস্তার কোনো একটা মোড় বা বৃষ্টির কোনো একটা বিকেল তোমাকে পেছনের দিকে টেনে ধরবে। মনে হবে বুকের ভেতর কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে। কিন্তু শোনো, এই কষ্টটাই তোমার শক্তি, এই দহনটাই তোমার জ্বালানি। লোহা যখন আগুনে পোড়ে সে কি চিৎকার করে? সে কি আগুনের কাছে মিনতি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য? না, সে নীরবে সহ্য করে, কারণ সে জানে এই আগুনের পরেই সে ধারালো তরবারিতে পরিণত হবে। তোমাকেও সেই লোহার মতো হতে হবে। এই যে অপমান, এই যে অবহেলা, এই যে সস্তা হয়ে যাওয়ার গ্লানি, এগুলোকে ভুলে যেও না, এগুলোকে জমিয়ে রাখো, তবে বুকের ভেতর পাথর হিসেবে নয়, বারুদ হিসেবে। প্রতিশোধ নেওয়ার ইচ্ছে জাগছে, মনে হচ্ছে তাকে দেখিয়ে দিই আমি কি জিনিস। খবরদার, গিয়ে ঝগড়া করে বা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে খারাপ কথা লিখে প্রতিশোধ নিতে যেও না। ওটা দুর্বলদের কাজ। তোমার প্রতিশোধ হবে নীরব, তোমার প্রতিশোধ হবে তোমার সফলতা। আজ থেকে 5 বছর পরের কথা ভাবো। চোখ বন্ধ করো এবং কল্পনা করো তুমি একটা দামি গাড়িতে বসে আছো, অথবা তোমার নিজের অফিসের রিভলভিং চেয়ারে বসে আছো। তোমার পরনে দামি ব্র্যান্ডের স্যুট, হাতে দামি ঘড়ি। তোমার চেহারায় একটা শান্ত গম্ভীর ভাব। তোমার পকেটে টাকার অভাব নেই, কিন্তু তোমার মনের ভেতর কোনো অস্থিরতা নেই। তুমি শান্ত, তুমি তৃপ্ত। হঠাৎ একদিন রাস্তায় তার সাথে দেখা। সে হয়তো তখনও সেই সস্তা মানুষগুলোর ভিড়েই মিশে আছে, অথবা জীবনের জঞ্জালে ক্লান্ত। সে তোমাকে দেখল। সে দেখল সেই ছেলেটাকে যাকে সে একদিন টিস্যু পেপারের মতো ব্যবহার করে ফেলে দিয়েছিল। সে দেখল সেই ছেলেটা আজ আকাশ ছুঁয়েছে। তার চোখে তখন কি থাকবে জানো? আফসোস, এক পাহাড় সমান আফসোস। সে ভাববে, আমি কোন হীরাটাকে চিনতে ভুল করে কাঁচের টুকরোর পেছনে দৌড়েছিলাম। ওই মুহূর্তটাই তোমার আসল প্রতিশোধ। ওই মুহূর্তটার জন্য বাঁচো, ওই দিনটার জন্য আজ রাতে জেগে কাজ করো। তাকে গালাগালি দিয়ে নয়, তাকে ভুল প্রমাণ করে দিয়ে জিতে যাও। দ্য বেস্ট রিভেঞ্জ ইজ ম্যাসিভ সাকসেস। মনে রেখো, জীবনে কিছু মানুষকে হারাতে হয় নিজেকে পাওয়ার জন্য। উপরওয়ালা হয়তো তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন তোমারই মঙ্গলের জন্য। হয়তো তুমি বুঝতে পারছো না, হয়তো তুমি ভাবছো এটা তোমার জন্য অভিশাপ, কিন্তু কে জানে, হয়তো তিনি তোমাকে কোনো বড় বিপদ থেকে বাঁচালেন। কে জানে, হয়তো তিনি তোমার জন্য এমন কাউকে তুলে রেখেছেন যে তোমাকে শুধু ভালোবাসবে না, তোমাকে সম্মানও করবে।
যে তোমার নীরবতা বুঝবে, যে তোমার চোখের দিকে তাকিয়ে তোমার মনের কথা পড়ে ফেলবে। কিন্তু সেই মানুষটাকে পাওয়ার জন্য তোমাকে আগে যোগ্য হতে হবে। একটা ভাঙা নড়বড়ে চেয়ারে কি কেউ বসতে চায়? চায় না। তেমনি তুমি যদি মানসিকভাবে ভাঙা থাকো, কোনো ভালো মানুষ তোমার জীবনে আসবে না, এলেও থাকবে না। তাই নিজেকে মেরামত করো, নিজেকে এমনভাবে তৈরি করো যেন কেউ তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে ভয়ে শিউরে ওঠে। ছেড়ে যাওয়া বা চলে যাওয়া মানেই কিন্তু শেষ নয়। গল্পের বইয়ের একটা অধ্যায় শেষ হয়েছে মানেই পুরো বইটা শেষ নয়। পাতা উল্টাও, পরের অধ্যায়ে হয়তো তোমার জন্য রোমাঞ্চকর কিছু অপেক্ষা করছে। তুমি কেন ওই পুরনো ছিঁড়ে যাওয়া পাতার দিকে তাকিয়ে বসে আছো? নিজেকে কখনো একা ভেবো না। এই যে রাত জাগা হাজারো ছেলে যারা জীবনের কোনো না কোনো মোড়ে ধোঁকা খেয়েছে, অবহেলিত হয়েছে, আমরা সবাই একটা অদৃশ্য সুতোয় বাঁধা। আমরা একটা ব্রাদারহুড। তোমার কষ্টটা আমি অনুভব করতে পারছি, কারণ আমিও একদিন ওই জায়গায় ছিলাম। আমিও ভেবেছিলাম জীবনটা হয়তো ওখানেই শেষ। কিন্তু বিশ্বাস করো, সময়ের চেয়ে বড় ওষুধ আর কিছু নেই। আজকের এই তীব্র যন্ত্রণাটা 1 বছর পর কেবল একটা ম্লান স্মৃতি হয়ে থাকবে। আর 5 বছর পর তুমি এটা মনে করে হাসবে যে আমি কত বোকা ছিলাম। তাই আজ রাতে একটা প্রতিজ্ঞা করো, নিজের কাছে প্রতিজ্ঞা। অন্য কাউকে কথা দেবার দরকার নেই, নিজেকে কথা দাও। আমি আর কখনো নিজেকে সস্তা হতে দেব না। আমি আর কখনো কারো কাছে ভিখারির মতো ভালোবাসা চাইব না। আমি আমার আত্মসম্মানকে আমার প্রাণের চেয়েও বেশি আগলে রাখব। যদি কখনো মনে হয় তুমি আবার দুর্বল হয়ে পড়ছো, যদি কখনো মনে হয় আবার তার কাছে ফিরে যেতে ইচ্ছে করছে, তাহলে এই মুহূর্তটার কথা মনে করো। মনে করো সেই অপমানের কথাগুলো, মনে করো সেই নির্গুম রাতগুলোর কথা। নিজের মা বাবার মুখের দিকে তাকাও। তারা তোমাকে বড় করেছে মানুষের মতো মাথা উঁচু করে বাঁচার জন্য, কারো পায়ের কাছে পড়ে থাকার জন্য নয়। তাদের সেই পরিশ্রম, সেই স্বপ্নকে তুমি কি একটা ভুল মানুষের জন্য ধুলোয় মিশিয়ে দেবে? জীবনটা খুব ছোট ভাই, দেখতে দেখতে সময় চলে যাবে। এই মূল্যবান সময় নষ্ট করো না এমন কারো জন্য যার কাছে তোমার সময়ের কোনো মূল্য নেই। তুমি জন্ম নিয়েছ জেতার জন্য, হারার জন্য নয়। উঠে দাঁড়াও, ধুলো ঝেড়ে ফেলো, তোমার মেরুদণ্ড সোজা করো, আয়নায় তাকিয়ে বলো, আমি প্রস্তুত, আমি একাই যথেষ্ট। তোমার সুখের দায়িত্ব আর কাউকে দিও না, ওটা নিজের হাতে রাখো। যখন তুমি নিজের সঙ্গ এনজয় করতে শিখবে, যখন তুমি জানবে যে তুমি কারোর ওপর নির্ভরশীল নও, তখন দেখবে পুরো পৃথিবী তোমার দিকে আকর্ষিত হচ্ছে। চুম্বকের ধর্মই হলো এটা, সে নিজের জায়গায় স্থির থাকে আর লোহা তার দিকে ছুটে আসে। তুমি চুম্বক হও, লোহা হয়ে অন্যের পেছনে ছুটো না। শেষ করার আগে একটা কাজ করতে বলবো, এটা তোমার আজকের প্রথম পদক্ষেপ। কমেন্ট বক্সে যাও এবং নিজের কাছে একটা প্রমিস করো। লিখে জানাও, আই অ্যাম এনাফ, আমি যথেষ্ট। অথবা বাংলায় লেখো, আমি তৈরি। আমি দেখতে চাই কতজন পুরুষ আজ তাদের পুরনো সত্তাকে কবর দিয়ে নতুন করে জন্ম নিতে প্রস্তুত। আমি দেখতে চাই কতজন আজ থেকে নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে তুলে নিচ্ছে। তোমার যাত্রা শুভ হোক। মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, ভোর তত কাছে আসে। তোমার ভোর আসছে, শুধু হাল ছেড়ো না। দেখা হবে বিজয়ের মঞ্চে। ভালো থেকো আর নিজের খেয়াল রেখো, কারণ দিন শেষে তুমিই তোমার একমাত্র বন্ধু। বিদায়।